এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে। আমি লেফটেন্যান্ট কমান্ডার মুশায়াত কায়ান কিনা এক নিজের হাঁটুর বয়সী এক মেয়েকে বিয়ে করব? অসম্ভব আম্মা। আমিনা বেগম একটু বিচলিত হলো ছেলের প্রত্যাখ্যানে, তবুও নিজেকে সামলে দৃঢ় গলায় বলে, আমি তোর মা মুসাওয়াদ। আমি তোর ভালো মন্দ বুঝি। ভালো মন্দ বোঝো সেটা আমিও জানি, তাই বলে অসমবয়সী একটা মেয়েকে বিয়ে অসম্ভব আম্মা। আমার বয়স দেখো আর মেয়েটার বয়স দেখো, এটা কখনো সম্ভব না আম্মু। আমিনা বেগম ঢোক গিলে নিজের বিচলিত ভঙ্গি লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি সাবরিয়ার বাবা শফিউলের কাছে কথা দিয়েছিলাম। লোকটা বেঁচে নেই, তাই বলে আমি আমার দেয়া কথা রাখবো না? তুই কি চাস আমি নিমক হারামের কাতারে পড়ি? কথা দিয়ে কথা না রাখার শাস্তি আমাদের ধর্মে কি, তা নিশ্চয়ই বলা লাগবে না? মুসওয়াদ একটু থমকালো, তারপর বলে, কি বলতে চাইছো আম্মা? আমি অনেক আগেই তোর আর সাবরিহার বিয়ে ঠিক করে রেখেছিলাম। হুট করেই শফিউল ভাই মারা যাওয়াতে আমি চাইছি না কথার কোনো খেলাপ হোক। তুই ক্যাম্প থেকে এসেছিস 3 বছর পর। চলে যাবার পর আবার কবে আসবি তার ঠিক নেই। এখানে আমি একা থাকি। এর থেকে যদি তোর উছিলায় আমি একটা সঙ্গী পাই, মানে সাবরিয়াকে আমার নিজের কাছে রাখি, তাহলে তো খারাপ হয় না। মা, তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করছো। তুই যদি ভাবিস তাহলে তাই করছি। নিজে তো ক্যাম্পে গেলে খবরই থাকে না, আমারও খবর নিস না। আমার বয়স হয়েছে, আমার কথা বলার জন্য একটা মানুষ লাগে পাশে। আমার মুখের দিকে তাকিয়ে না হয়। আবারও একই কথা আম্মা? আমিনা বেগম থমকালেন, তারপর অভিমানে মুসাওয়াদের রুম থেকে উঠে চলে গেলেন। মুসাওয়াদ তাকিয়ে রইল মায়ের চলে যাওয়ার দিকে। মুসাওয়াদের বাবা এয়ারফোর্সে ছিলেন। ও যখন ক্লাস 8-এ পড়তো তখন একটা প্লেন দুর্ঘটনায় বাবা মোরসালিন শহীদ হয়েছিলেন। তারপর মাই মুসাওয়াদকে আগলে রেখেছে। মুসাওয়াদ যখন প্রথম আর্মিতে অ্যাপ্লাই করেছিল তখন লুকিয়েছিল আমেনা বেগমের কাছ থেকে, এবং হুট করে অসুস্থ হয়ে যাবার কারণে এইচএসবি পরীক্ষা দিতে যেতে পারেনি মুসাওয়াদ। তারপর অনিচ্ছা সত্ত্বেও নেভিতে অ্যাপ্লাই করলো। কারো রেফারেন্স ছাড়াই নেভিতে জব হয়ে গেল মুসাওয়াদের। প্রথম যখন আমেনা বেগমকে জানানো হলো, আমেনা বেগম সে কি কান্নাকাটি! সে বারবার একই কথা বলছিল, বাবাকে যেভাবে হারিয়েছে, বাবার একমাত্র চিহ্ন হিসেবে মুসাওয়াদকে আমেনা বেগম হারাতে পারবে না। তখন মুসাওয়াদ মাকে অনেক বুঝিয়েছে। মায়ের মন শক্ত প্রকৃতির হলেও ছেলের দিকটায় তিনি ভীষণ নরম। মুসাওয়াদ নেভিতে জয়েন করার প্রায় 7 মাসের মতো মুসাওয়াদের সাথে কথা বলেনি আমেনা বেগম। তারপর মুসাওয়াদ ছুটিতে এসে মাপ চেয়ে বলেছিল, মা যা বলবে তাই করবে, শুধু নেভিতে যাতে থাকতে দেয়। আমেনা বেগম তখন অভিমানে চুপ করেছিলেন। আর তখন থেকে এখন পর্যন্ত প্রায় অনেকগুলো বছর এখনো মায়ের আর্তনাদ চোখে ফুটে ওঠে। মায়ের কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেয় মুসাওয়াদ। তারপর লম্বা শ্বাস ফেলে উঠে মায়ের রুমের সামনে দাঁড়িয়ে কিছুটা জড়তা নিয়ে রুমের দরজায় নক করে। দরজা নক হতেই চোখের পানি মুছে ভারী গলায় আমেনা বেগম বললে, এসো। মুসাওয়াদ একটু ঠোঁট চেপে হাসলো। তার মা চাও না, কথা না মানলে একটুতেই কিশোরীর ন্যায় অভিমান করে গাল ফুলিয়ে কান্নাকাটি করে বসে থাকে। মুসাওয়াদ আর কিছু ভাবলো না, ধীরে এসে মায়ের কোলে মাথা রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। এটা মুসাওয়াদের সুন্দর একটা দিক। যদি সে মাকে কিছু বলতে চায় বা কিছু চাওয়ার থাকে তাহলে সে অনুমতি ছাড়াই আগে মায়ের কোলে শুয়ে পড়ে। আমিনা বেগম ছেলের কাণ্ডে মনে মনে হাসলেন। সেই রাজি হলোই, তবে কেন এত পেঁচায় ছেলেটা? মুসাদ অনেকটা সময় শুয়ে থেকে ধীর গলায় জিজ্ঞাসা করে, মেয়েটার নাম কি আম্মা? সাবরিয়া ইনায়াত। শ্বাস ফেলল মুসাদ, তারপর বলে, বাচ্চা একটা মেয়ে। পেলে বড় করে নিবি। চোখ বড় করে মায়ের দিকে তাকিয়ে মুসাদ অবাক গলায় বলে, বাই এনি চান্স তুমি কি ওকে আমার সাথে পাঠানোর পরিকল্পনা করেছো? না না, আমিই পালবো। কিসে পড়ে? এবার এইচএসসি দিয়েছে, উজ্জ্বল ছাত্রী। গম্ভীর হয়ে যায় মুসাদের মুখ, তারপর বলে,
ওর আর আমার বয়স ডিফারেন্স জানো আম্মা? বেশি না, বাবা মাত্র 13, তোর বাবা আর আমার 16 বছর ছিল। এটা এমন কিছুই না, মেয়েটা তোর জন্য পারফেক্ট। আমার উপর ভরসা রাখ বাবা। চুপ রইল মুসাদ। তারপর আবারও সময় নেয়। ততক্ষণে আমেনা ছেলের চুলে হাত বুলিয়েছিল। তাতে একটু চোখ বন্ধ রেখে মুসাদ কিছু একটা ভাবে। যতটা জড়তা ছিল বাবা আর মায়ের বয়সের ব্যাপারে শুনে একটু কমেছে। কিন্তু সাবরিহাকে কখনোই ক্যান্টনমেন্টে নিয়ে যাবে না মুসাওয়াত। এই পুচকে মেয়েকে নিয়ে গেলে তার মান সম্মান যাচ্ছে তাই হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে অনেকটা সময় চোখ বন্ধ করে জিজ্ঞেস করে, বিয়ে কবে? আমিনা বেগমের মুখে হাসি ফুটল। তাই কোনো মতে নিজের হাসি চেপে নিয়ে বলে, আজকে রাতে ঘরোয়াভাবে একদম তুলে আনবো। কি? চেঁচিয়ে লাফ দিয়ে উঠে বসে মুসওয়াত। তার চোখ কোটর দিয়ে বেরিয়ে আসতে চাইছে। তারপর হতভম্ব গলায় বলে, তুমি আগে থেকেই সব ঠিক করে রেখেছিলে তাই না মা? তুমি জানো আমাকে কোনো না কোনোভাবে রাজি করিয়েই ছাড়বে। আম্মা, তোমার এই জেদ। আর কিছু বলতে পারল না মুসওয়াত। উঠে বেরিয়ে গেল মায়ের রুম থেকে। ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন আমেনা। ছেলেটা যদি একটু মায়ের মন বুঝতো। মেয়েটার প্রতি একটু মায়া হলো। কয়েক মাস পর হলেও ছেলে বাসায় ফিরবে। তখন নয় একটু ছেলেটাকে দেখতে পারবেন। আর এমন চলতে থাকলে ছেলের বিয়ে তো দূর, তাকে দেখাও আমাবস্যা চাঁদের মতো ব্যাপার হবে। দীর্ঘশ্বাস ফেললো আমেনা। বিয়েটা শুধু হয়ে গেলেই আমেনা একদম চিন্তামুক্ত। ওয়াশরুম থেকে বেরোতেই বিছানার উপরে একটা সাদা পাঞ্জাবি দেখে মুসাদ একটু থমকায়। তারপর বুঝতে পারে মা দিয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও তা পরে নিয়ে রেডি হয়। এর মধ্যে আমেনা বেগম সবুজ ও সোনালী মিশলের একটা শাড়ি পরে দরজার সামনে দাঁড়িয়ে মুসাদকে ডেকে বলে, এই বাবু, হয়েছে তোর, দ্রুত আয়। হুট করে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মুসাওয়াদের। চোখ গিলে কথা বলতে চাইলে, তবে গলা দিয়ে একটা শব্দও বের হলো না মুসাওয়াদের। তাই মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আত্মীয় স্বজন বলতে তেমন একটা মানুষ নেই আমিনা বেগমের, তাই কাউকে জানানোর প্রয়োজন মনে করলেন না তিনি। মুসাদ বের হতেই ব্যস্ত গলায় বলে, এই বাবু, তুই ড্রাইভ করতে পারবি নাকি আমি উবার ডাকবো? মুসাদ মাথা নাড়িয়ে বাসা থেকে বেরিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, আমার হাতে কিছুই হয়নি আম্মা, আমি পারবো, আসো। আমিনা বেগম হাসলেন। ছেলেটা ছোট ছোট অভিমান তার ভালোই লাগে। তখন মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেছেন। আমিনা বেগম হাসলেন। তারপর নিজের রুমে যেয়ে মুসাওয়াদের বাবা মুরসালিন সাহেবের ছবির সামনে দাঁড়িয়ে আলতো হাসলো। তারপর ধীর গলায় বলে, আমাদের মুসাওয়াত কত বড় হয়েছে গো। মুসাওয়াদের বাবা, আজকে ওর বিয়ে। আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছিলাম, কারণ ছেলেটা বদের আড্ডি হয়েছে। তাই নিজেই সব ঠিকঠাক করে তারপর বলে এখন ধরে বেঁধে বিয়ে করাতে নিয়ে যাচ্ছি। সাবরিয়া মেয়েটা ভারী মিষ্টি জানো। মুসাওয়াতকে নাকানি চুবানি খাওয়াবে। ও বলতে তো ভুলে গেছি, মেয়েটা কিন্তু আমার কলেজের স্টুডেন্ট ছিল আর আমার প্রিয় ছাত্রী। দোয়া করো ছেলেটা একটু শান্তিতে যাতে থাকে। এখন চলি, দেরি হয়ে যাচ্ছে আমার। কথাটা বলেই সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। তারপর বাসা লক করে নিচে নেমে আসে আমিনা বেগম। মুসাওয়াত গাড়িতে বসে ফোনে থাকা বাবার ছবির সাথেই চুকিটাকি কথা বলছিল। মাকে আসতে দেখে দ্রুত ফোন লক করে গম্ভীর মুখ করে বসে থাকে। আমিনা বেগম ধীরে গাড়িতে উঠে বসে। আমিনা বেগম শান্তভাবে গাড়িতে উঠে সাবরিহাদের বাসার ঠিকানা বলতেই গাড়ি চলতে শুরু করে সাবরিহাদের বাসার দিকে। সাবরিহাদের বাসার ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে মুসাওয়াত। ভীষণ নার্ভাস লাগছে মুসাওয়াদের। কেমন একটা থমথমে পরিস্থিতি। মাঝে সেই কখন রুমের ভেতর ঢুকলো তার আর কোনো খবর নেই। পাশের রুমে পর্দা ধরে কয়েকটা মেয়ে উকিঝুঁকি দিয়ে শুধু মুসাওয়াতকে দেখছে। এতটা অস্বস্তিতে বোধ হয় মুসাওয়াত আর কখনো পড়েনি। এর মধ্যে ছোট একটা মেয়ে দৌড়ে এসে মুসাওয়াতের পাশে বসে। মুসাওয়াত মাথা তুলে পাশে তাকায়। ছোট্ট মেয়েটা লাল ফ্রক পরা, সাথে তার মাথায় দুটো ঝুঁটি বাঁধা, একদম পুতুলের মতো দেখতে। মেয়েটা অনেকটা সময় গোল গোল চোখে মুসাওয়াদের দিকে তাকিয়ে হুট করেই কান্না করে বলে, চিৎকার মারছে। ভরকে যায় মুসাওয়াত। আশেপাশে তাকায়, কেউ এগিয়ে আসছে না। তাই ঝোঁক গিলে মেয়েটাকে নিজের কোলে তুলে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাঁদছেন কেন? কে মেরেছে? চিৎকার।
চোখ বড় বড় করে পবন, তারপর বলে, নাম কি আপনার? সুবাইতা। চোখে পলক ফেলে আবারও মাথা তুলে তাকায়। মেয়েগুলো এখনো পর্দায় ঝুলে আছে, অথচ বাচ্চাটা কাঁদছে, কেউই আসছে না। বিরক্ত শ্বাস ফেলল মুসওয়াত, তারপর জিজ্ঞাসা করে, আপনার সিস্টারের নাম কি? চাবরিয়া। মুসওয়াত ঝোঁক গিলল। বাচ্চা মেয়েটা সবার নামের পিন্ডি চটকাচ্ছে, তাহলে মুসওয়াদের নামে কি বলবে? নিজের ভাবনায় বিভোর হয়ে জোরপূর্বক হাসতে চাইল। এলো কিছুটা। মেয়েটা আবারও থামে, তারপর নিজের আদো বলেতে জিজ্ঞেস করে, তুমি আছো কেন? মুসাওয়াদের ঠোঁট আরেকটু প্রসারিত হলো, সাথে সুবাইতার জুটি ঠিক করে দিতে দিতে বলে, এমনই। আপনাকে মেরেছে কেন? তিতার নিবৃত্তিক টানে। এবার বুঝলো বাচ্চা মেয়েদের এসব নিয়ে একটু একটু আবদার থাকবেই, তাই বলে মারতে হবে। মনে মনে আরো অনেক কিছু ভাবলো। এর মধ্যে সুবাইতা আবারও জিজ্ঞেস করে, তোমার নামটি? হলো যা ভেবেছিল তাই হলো। তবুও ঝোঁক গিলে ছোট নামটা বলল। কায়ান। তায়াল। মুসাওয়াত ঠোঁট চেপে নিজেকে সামলে মাথা নাড়িয়ে বলে, মুসায়াদ। মুতাজ। খুব আগ্রহী হয়ে বলল সুবাইতা। মুসাওয়াদের চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, ভাই তুই আমার নাম আর বলিস না, তবুও আমার আকিকা দেয়া নামটাকে ইন্নালিল্লাহ পর্যায়ে নিস না। কিন্তু মুখে কিছু বলতে পারলো না। কিছুই না, বাচ্চা মানুষটাকে বলবেই বা কি? তার থেকে ভালো চুপ থাকা। তাই চুপ হয়ে বসে রইল মুসাওয়াত। বাসায় থাকার দরুন গালে কিছু খোঁচা খোঁচা দাড়ি রাখা হয়েছিল, তাতে সুবাইতা নিজের ছোট্ট হাত বুলাতে বুলাতে আবারও বলে, তুমি আমার তিতও। থমকালো মুসাওয়াত। কি হয় এই ছোট্ট প্রাণটার? কি বলবে? আমি আপনার হবুদুল্লা ভাই, উদ্রি ব্রাদার ইন ল। ছি! মুসাওয়াত ছোট বাচ্চাদের কাছে এসে এসব কি ভাবছিস তুই? কি সব আবোল তাবোল কথা। তবুও মুখে হাসি টেনে স্বাভাবিক গলায় বলে, ভাইয়া। কথাটা শুনে সুন্দর মতো আঙুল নাড়িয়ে নিজের মতো করে মুসাওয়াদের মুখটা নিজের দুই হাতে নেয় সুবাইতা, তারপর বলে, হুম, তুমি আমার ব্রাদার। হাসি পেল, তবুও মাথা নাড়িয়ে বলে, জি, আপনার ব্রাদার। এরই মধ্যে সাবরিয়ার চাচা বাসায় ঢুকলো। বয়স্ক লোক দেখে মুসাওয়াত সুবাইতাকে নিয়েই দাঁড়িয়ে সালাম দেন। লোকটা গম্ভীর মুখে সালাম নিয়ে মুসাওয়াতকে পা থেকে মাথা পর্যন্ত কেমন চোখে পর্যবেক্ষণ করে পাশের সোফায় বসলো। তিনি বসতেই একজন বৃদ্ধ হুজুর রুমে প্রবেশ করলো, সাথে সাবরিহার কাজিন আরও কিছু মানুষ। মুসাওয়াত বুঝলো এখন বিয়ে পড়ানো হবে। তবে বাসাটা এমন শান্ত ও গম্ভীর, তবুও মুখে কিছু না বলে সুবাইতাকে কোলে নিয়েই বসে রইল। সুবাইতা এটা ওটা বলছে আর কিছুক্ষণ পর পর মুসাওয়াদের গালে হাত দিচ্ছে। দাড়ি ধরে টানও পড়ছে কয়েকটা। যদি একটু অস্বস্তি লাগছিল, তবে বাচ্চাটার সামনে এটার এমন কি? মুসাদ এমন বাচ্চাদের সংস্পর্শে খুব একটা আসেনি, তাই আরো বেশি হেজিটেট লাগছে। ধীর ভঙ্গিতে লাল শাড়ি ও দোপাট্টা পরা সাবরিহা এগিয়ে এলো। তার চুড়ির নুপুরের শব্দ সারা রুমে বারংবার ঝংকার তুলছে। সারা রুমের সাথে একটা মিষ্টি রজনীগন্ধা ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। মুসাদ টের পেল ওই হাঁটুর বয়সী মেয়েটার রুমে প্রবেশ করেছে, তবে কোনো একটা অদৃশ্য জড়তার কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। সাবরিহাকে ধীরে তার চাচার পাশে বসানো হলো। মেয়েটা জড়তা অস্বস্তিতে মাথা নিচু করে আছে। সাবরিহা বসাতেই সবাই নড়ে চড়ে উঠছে, আর সাবরিহার চাচা হুজুরকে দোয়া পড়তে বলে। সাবরিহা দম আটকে বসে আছে, এক হাতে ওড়না পেঁচিয়ে অনেকটা জড়তা নিয়ে তীর তীর পল্লবে চোখ তুলে মুসাওয়াদের দিকে তাকায়। মুসাওয়াদা কি মনে করে হুট করে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। দুজনেই কিছুটা ভরকে যায়। সাবরিহা লজ্জিত মুখে আবারও চোখ নামিয়ে নিল, কিন্তু মুসাওয়াদ বোকার মতো সাবরিহার শ্যামবনের মুখটার দিকে তাকিয়ে রইল। সাথে অবাকও হলো। সে মেয়েটাকে অস্বস্তিতে ফেলতে চায়নি, তবে কেন এমন হলো? কেন একই সাথে তাকাতে হলো তাদের? ঝোঁক গিলল। এমনভাবে কখনোই মুসাওয়াদ ভরকায়নি। তাহলে কি হলো? হুজুর নিজের দোয়া পড়ে কনের উদ্দেশ্যে বলে, আপনি মৃত মৌসালিন কাদিয়ার একমাত্র পুত্র মওসাদ কায়ানকে 15,15,105 টাকায় বিবাহ করিতে রাজি? বোকা হয়ে যায় সবাই। মনে মনে হেসে ফেলল সাবরিহা। ম্যাডামকে মজা করে এই অ্যামাউন্টের কথা বলেছিল, আর ম্যাডামও এটাকে সাংঘাতিকভাবে সত্যি বিয়ের কাবিন দিয়ে দিল।
আমেনা বেগম এগিয়ে এসে সাবরিহার মাথায় হাত রাখে। সাবরিহা ধীরে মাথা তুলে আমেনা বেগমের দিকে তাকায়। তবে মা সুমি বেগমকে দেখা গেল না, চোখ গিলল। তাই আমেনা বেগম সাবরিহার মাথায় আলতো হাত বুলিয়ে বলে, আমি জানি কাবিনের কথাটা তুই মজায় বলেছিস, কিন্তু আমি মনে রেখেছি, তাই অবাক হবি না। আপাকে খুঁজছিস, আমায় ভরসা রাখ। আপা না থাকলেও আজকের পর থেকে তোকে আগলে রাখবো। আমার ছেলে কিন্তু দায়িত্ব নিতে জানে, ঠকবি না, বিশ্বাস করে দেখ একবার। কথা শেষ করার পূর্বেই মাথা নিচু করে ঢোক গিল সাবরিহা। তারপর চোখ বন্ধ করে আলতো বড় শ্বাস টেনে ধীর গলায় বলে, জি কবুল। আমি তাকে আমার স্বামী রূপে কবুল করলাম। কলিজা ধরপড় করে উঠল মুসাওয়াদের। কেন হলো মুসাওয়াদ জানে না, তবে কলিজাটা কেমন নিজের জায়গায় নেই। মেয়েটাকে আজকেই সরাসরি প্রথমবার দেখলো, অথচ এত দৃঢ়তার গলার স্বর। সাবরিহা বিয়ে কবুল করতেই সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। সাথে সাবরিহার চোখে থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমেনা বেগম এত সময় বন্ধ রাখা শ্বাস ছাড়ল। এরপর ছেলের দিকে তাকালো। হুজুর এবার মুসাওয়াদকে জিজ্ঞেস করলেন, আপনি কি শফিউল সাহেবের প্রথম কন্যাকে নিজের স্ত্রী হিসেবে কবুল করছেন? চোখ গেল মুসাওয়াদ। তার কোলে এখনো সুবাইতা বসে আছে। কেন যেন একটা বড় দায়িত্ব তার সামনে দাঁড়িয়ে আছে। তার মা, মেয়েটার অভিভাবক বলতে বাবার অবর্তমানে স্বামী হিসেবে সে থাকবে। আর এই পরিবারে কিছু হয়ে গেলে তার কোলে সুবাইতা। একটা শ্বাস ফেললো, তারপর ধীর গলায় শুধালো, আমি তাকে আমার স্ত্রী রূপে কবুল করলাম। সাথে এই পরিবারের আমার স্ত্রীর মৃত বাবার অবর্তমানে তার মা এবং বোনের দায়িত্ব আমি গ্রহণ করলাম। গ্রহণ, দায়িত্ব, কর্তব্য। কে ভেবেছিল সে এটা বলবে? কেন বলেছে? কিসের কারণে? মুসাওয়াদ জানে না। সে জানে এত মানুষের সামনে এত বড় কথা বলা উচিত হয়নি। কিন্তু সাবরিহার চাচার অভিব্যক্তি মুসাওয়াদের পছন্দ হয়নি। তার তীক্ষ্ণ চোখ তাকে অন্য কিছু ইঙ্গিত করছিল। এই লোকের চাহনি। ঘরের সবাই একটু অবাক হলো। এই কথা শুনে সাবরিয়া কান্নায় ভেঙে পড়ল। আহ, একটা কবুল, একটা কবুলে এতটা শক্তি! সে একটা অভিভাবক পেয়েছে, মাথায় হাত রাখার মানুষ পেয়েছে, সাথে নিজের পরিবারের জন্য একটা নিশ্চিন্ত ছায়া। আমেনা বেগমের মুখে হাসি ফুটল, সাথে মনে মনে বলল, মোরসালিন কাদির এর যোগ্য পুত্র। কোনো দায়িত্ব থেকে সে পালায় না। এখন কেমন গর্বিত বোধ হচ্ছে এই রত্নকে নিজের গর্ভে ধরে। ঘরের কোনায় কোনায় ফিসফাস উঠলেও কাজী সাহেব ধীরে বলেন, আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পূর্ণ হলো। সবাই আলহামদুলিল্লাহ বলল। সাবরিহার চাচা আর বসলেন না, চোখ মুখ কুচকে চলে গেল। মুসাদ তাকিয়ে তার প্রস্থান দেখল। অদ্ভুত মানুষ। ভাইয়ের মেয়ে আর নিজের মেয়ের মাঝে পার্থক্য ঠিক কতটুকু হতে পারে? ঠিক কতটা পার্থক্য থাকার কারণে এতটা হিংসা অথবা অহংকার ও একটা বিয়েতে অথবা একটা কথায় অখুশি হতে পারে মানুষ? মুসাদ জানে না। তবে এতদিনের মিলিটারি জীবনে মানুষ চেনার একটা সূক্ষ্ম ধারণা মুসাদের হয়েছে। তাই হয়তো প্রথমে ঝলকেই মুসাদের আগে থেকেই এমন ভাবনা এলো। জীবন, আহ, তবুও সুন্দর। সাবরিহাকে নিজের রুমে নিয়ে যাওয়া হয়েছে অনেকটা সময়। মুসাদ এখনো ড্রয়িং রুমে বসে আছে। তার কোল থেকে সুবাইতা নামছেই না। তবে বিয়ের আগে আর বিয়ের পরে একটা অদ্ভুত অনুভব হচ্ছে মুসাদের। এই নিষ্পাক মুখটায় কিছু একটা আছে। সাথে হুট করে চোখে ভেসে উঠল এক শ্যামবর্ণের লাল শাড়ি পরা জড়তায় মোড়ানো মুখ। আমেনা বেগম এলেন ঠিক তখন, সাথে সুমি বেগম। তাকে কোথা থেকে আমেনা বেগম ধরে এনেছে কে জানে। সুমি বেগম এসে মুসাদকে দেখে হাসলো। মুসাদও তাকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। সুমি বেগম সন্তুষ্ট হলেন বুঝি, হাস্যোজ্জ্বল গলায় ধীরে বললেন, বাবা, তুমি এখানে না বসে সাবরিহার রুমে যাও আর সুবাইতাকে আমার কাছে দাও। মুসাদ মৃদু হেসে বলে, না মা, ও আমার কাছেই থাক। বাকিটা বলতে কেমন জড়তা লাগছে। সুমি বেগম হাসলেন। ছেলেটা কি সুন্দর তাকে মা বলে ডাকলো। মনে হচ্ছে কত আগে থেকেই পরিচয়। তাই নিজে থেকেই বলে, ওই যে বাম দিকের রুমটা সাবরিহার, যাও। কথাটা বলেই সুমি বেগম আমেনা বেগমকে চেনে নিয়ে গেল। কথা বলার সময়টা পর্যন্ত দিল না। মুসাদ একটু অস্বস্তিতে পড়ল। তবে সুবাইতা নিজে থেকে আঙ্গুল দিয়ে একটা রুম দেখিয়ে বলে, ব্রাদার, ওটা চিত্তালের রুম। মুসাদ জড়তা নিয়ে হেসে পা বাড়ালো সাবরিহার রুমের দিকে। তারপর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে ভেতর থেকে জবাব এলো, আসুন।
ধীরে দরজাটা খুলে মুসাওয়াত ধীর পায়ে রুমে ঢুকলো। সাবরিহা ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় তাকিয়ে মুসাওয়াদের রুমে প্রবেশ করতেই গম্ভীর অথচ ভাঙা গলায় বলে, ওখানেই দাঁড়ান। সাথে সাথে দাঁড়িয়ে যায় মুসাওয়াত। তারপর প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকাতেই সাবরিহা আয়না চোখ রেখেই ধীরে বলে, আপনার জন্য আমার এসএসসির রেজাল্ট যে খারাপ হয়েছে তা কি জানেন? কথাটা বলেই সে চেয়ারটা থেকে উঠে দাঁড়ায়। তারপরে ঘুরে মুসাওয়াতের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কে বলেছিল সেদিন ছুটির সময় গার্লস স্কুলের সামনে আসতে? ওই যে সর্বনাশ করলেন আমার, সেই সর্বনাশ হয়ে আমার জীবনে ঢুকলেন কেন বলুন তো আমার সর্বনাশ? সাথে সাথে দাঁড়িয়ে যায় মুসাওয়াত। তারপর প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকাতেই সাবরিহা আয়না চোখে রেখে ধীরে বলে, কথাটা বলেই চেয়ারটা থেকে উঠে দাঁড়ায়। তারপর ঘুরে মুসাওয়াদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, সুবাইবাবু লিপি দেবে? দীপুই, তাহলে এক কাজ করো, এখন ভাইয়ার কোল থেকে নেমে আম্মুর কাছে যাবে, তারপর আমি ডাকলে আসবে, তাহলে সিস্টারের সব লিপি দিয়ে দেব। সত্যি? হুম। আর অপেক্ষা করলো না, উল্টো মুসাওয়াদের কোল থেকে নেমে যেতে চাইলো। মুসাওয়াদও বোকার মতো নামিয়ে দেয়। সাবরিহা এখনো বোকামুখে তাকিয়ে থাকা মুসাওয়াদকে দেখলো। মৃদু হেসে এগিয়ে রুমের দরজা বন্ধ করতেই মুসাওয়াদের ভাবনা ভাঙে। তবে সে কিছু বলার আগেই সাবরিহা বলে, ধন্যবাদ। কেন? কপাল কুঁচকে জিজ্ঞেস করে মুসাওয়াদ। তা দেখে সাবরিহা একটু হাসলো। তারপর বলে, এই যে দায়িত্ব নিলেন, যদিও আপনার একার ওপর আমি সবকিছু একেবারে ছেড়ে দেব না, তবে ওই যে আমি আছি তো, এই কথাটা বলার মানুষের অভাব ছিল আমাদের, এখন আপনি তো তাও পূরণ করে দিলেন। মুসাওয়াদ কিছুটা অপ্রস্তুত হয়ে সাবরিহার দিকে তাকালো। সাবরিহার গলায় একটা অদ্ভুত কোমলতা ছিল, যেন সে একেবারে নিঃশব্দে মুসাওয়াদকে পরবর্তী কিছু করতে প্ররোচিত করছিল। তবে তার চোখের মধ্যে সেও কিছুটা দ্বিধা অনুভব করছিল। আমি জানি আপনি কিছু বুঝতে পারছেন না, তবে ধৈর্য ধরুন, আমি আপনার থেকে কিছু লুকাবো না, আপনার মায়ের বাছাইকৃত আপনার যোগ্য হব, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সাবরিহা খুব সাবধানে ধীরে কথাগুলো বলল। তার কণ্ঠে কোনো রুক্ষতা ছিল না, বরং এক ধরনের মিনতি ছিল, একটা অদ্ভুত আনন্দ ছিল, যেন সে নিজের অবস্থান জানাতে চায় কিন্তু কখনো চাপ প্রয়োগ করতে চায় না। তবে মুসাওয়াদের সাথে মিশে থাকতে চায়। মুসাওয়াদ কিছুটা অস্বস্তি অনুভব করলো, তবে তার মুখে কোনো জবাব ছিল না। সাবরিহার তীব্রতা ছাড়া এক ধরনের স্থিতিশীল শান্তির সঙ্গে এগিয়ে এসে একদম মুসাওয়াদের সামনে দাঁড়ায়। তারপর মুসাওয়াদের মুখ তুলে মুসাওয়াদের চোখে চোখ রাখে। মুসাওয়াদ সাবরিহার থেকে ভালোই লম্বা চওড়া, আর সাবরিহা মুসাওয়াদের বুক সমান, তাই তার সাথে কথা বলতে হলে এভাবে মুখ তুলেই তাকাতে হবে। সাবরিহা মুসাওয়াদের চোখে চোখ রেখে একটা ঝোঁক গিলে। মুসাওয়াদের বাম ভুরু ওখানে একটা ছোট কাটা দাগ, আর চোখগুলো গাঢ় বাদামি, যার দূর থেকে না দেখে বোঝা গেলেও এত কাছ থেকে সাবরিহা বুঝতে পারল। এই চোখ, এই কাঠিন্য, শক্ত গম্ভীর মুখ দেখে সে প্রেমে পড়েছিল। মুসাওয়াদকে সাবরিহা দেখেছিল তাদের স্কুলের সামনে, কালো শার্ট পরিহিত, শার্টের হাতা ফোল্ড করে, একটা সানগ্লাস পরে তার কালো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল খুবই ব্যক্তিত্বের সাথে। সাবরিহার স্কুল জীবনের শেষ ক্লাস ছিল ওই দিন, ছুটির সময় ছিল। সাবরিহা মুসাওয়াদকে দেখে হাবার মতো তাকিয়েছিল অনেকটা সময়। তারপর যখন দেখলো আমেনা ম্যাডাম এসে মুসাওয়াদের সাথে কথা বলে গাড়িতে উঠেছে, তখন আর বুঝতে বাকি নেই এটাই আমেনা ম্যাডামের শক্তপোক্ত কাঠখোট্টা নেভিম্যান ছেলে। আমেনা ম্যাডাম আগে থেকেই সাবরিহার ভীষণ পছন্দ ছিল, সাথে আমেনা মিস সাবরিয়াকে দারুণ পছন্দ করত। তারপর তো পরীক্ষার পর বড় কলেজে চান্স পেয়ে এই কলেজ থেকে গেছে সাবরিহা। মাঝে সামিউল সাহেবের সাথে আমেনা বেগমের একটা পরিচিতি ছিল, তা জানতোই না সাবরিহা, কিন্তু ততদিনে সাবরিহাও আমেনা বেগমের মন শক্তপোক্তভাবে জয় করে নিয়েছিল। আর এরপর হুট করেই সামিউল সাহেবকে আমেনা বেগম নিজে থেকেই বিয়ের প্রস্তাব পাঠান। বাবা একটু গড়িমসি করেছিল মুসাওয়াদের বয়স একটু বেশি হওয়ায়, কিন্তু সাবরিয়া এদিকে বেহায়ার মতো এসব শুনে জেদ ধরেছে আর বাবাকে বলেছে, আমি বিয়ে করলে ওই পোড়া খাওয়া ব্যক্তিত্বের নেভি অফিসারকেই করব। বাবা একটু সময় নিয়েছিল। তারপর সুমি বেগম আর আমেনা বেগম এত বোঝাতে সবাই রাজি হয়ে যায়। আর তারপর শুরু হয় অপেক্ষা। কিসের অপেক্ষা? মুসাওয়াদের ফেরার অপেক্ষা। মাঝে হুট করেই বাবা মারা গেল। এই সময়টা আমেনা বেগম সাবরিয়াকে সাপোর্ট দিয়েছে। তারপর তো মুসাওয়াদ আসতেই বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব প্রস্তুতি শুরু হয়। আর তারপর সময় বুঝে মুসাওয়াদকে ঠিক রাজি করে নেয় আমেনা বেগম। দম ফেলল সাবরিহা।
তারপর ধীর স্বরে বলে, আমি জানি আপনি একজন কঠিন মানুষ, কিন্তু আপনি যে দায়িত্ব নিয়েছেন সেটা আমাকে কিছুটা আশ্বস্ত করেছে। আমি জানি হয়তো আপনি পুরোপুরি একা সামলে উঠতে পারবেন না, কিন্তু যতটুকু বলেছেন এতে আমি কৃতজ্ঞ। সব থেকে বড় কৃতজ্ঞ এই যে আপনি আমার জীবনে এসে আমায় পূর্ণ করে দিলেন। মুসাদ অনেকটা সময় মেয়েটার মুখে তাকিয়ে রইল। মেয়েটার মুখে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। এত ছোট বয়সে এত আত্মবিশ্বাস। একটুখানি হাসলো, কিছুটা অজান্তেই। সে মুখ খুলতে চাচ্ছিল, কিন্তু সাবরিহা ফের বলল, আমি চাই আপনি আমাকে সাহায্য করুন, যেন আমি আপনার যোগ্য স্ত্রী হতে পারি, সাথে সব কিছুই আপনার সামনে প্রকাশ করতে পারি। আমি চাই না যে আপনি কোনো সময় আমার জন্য কোথাও অস্বস্তিতে পড়েন। এবার মুসাদ দৃষ্টি আরেকটু গভীরভাবে হলো। তার চোখ এক ধরনের সম্মান ছিল, তবে সে বুঝতে পারছিল সাবরিয়া একেবারে অযথা কোনো চাপ সৃষ্টি করছে না, বরং সাবরিয়া খুব নরম এবং ভদ্রভাবে তার পাশে থাকতে চায় আর তার কাছে সাহায্য চাচ্ছে। মুসাদ খানিকটা নরম গলায় বলল, আমার কাছ থেকে আপনাকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় আমি করব। আম্মাকে কথা দিয়েছি আমি। তবে আমারও কিছু প্রশ্ন আছে। সাবরিয়া একটু হেসে, তাতে যেন তার চোখের কোণে কিছুটা অস্বস্তি ছিল, বলল, ধন্যবাদ। আমি সত্যি আশা করি আপনি আমার পাশে থাকবেন, আর আপনার সব প্রশ্নের জবাব ধীরে ধীরে পেয়ে যাবেন। একটু ধৈর্য রাখতে হবে। তবে আম্মুর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আম্মু যথেষ্ট সুন্দর একটা মানুষ, তাকে আমি ভীষণ পছন্দ করি। সে আমার মায়ের মতো, এবং আপনার মা অর্ধাঙ্গ। আপনি আমার ভরসা করুন। আপনার মাকে দেখে রাখার দায়িত্ব আমার। আমার পরিবারের দায়িত্ব নিলেন, আমি না নিয়ে যাই কোথায়? আর এই বাসা, আম্মু আর আপনি, এখন সব আমার। একটা কবুলে আমি সব জিতে নিয়েছি, ছিনিয়ে নিতে পারবেন না। সেই মুহূর্তেই মুসাদ যেন উপলব্ধি করলো যে সাবরিহা মৃদু আর নরম দৃষ্টিভঙ্গি তার জীবনের কঠিন প্রেক্ষাপটের মাঝে এক অদ্ভুত শান্তি এনে দিতে পারে। তবে সাবরিহা তাকে ধোঁয়াশায় রাখছে। সাবরিহা আগে থেকেই তাকে চিনত। এখন যদি মেয়েটা ইন্টার কমপ্লিট করে, তাহলে তাকে মেয়েটা আরও 2 থেকে 3 বছর আগে দেখেছে। কোন গার্লস স্কুলের কথা বলেছে মেয়েটা? মা কি আগে থেকেই মেয়েটাকে চিনত? এমন কিছু মুসাদের থেকে লুকিয়েছে? সাবরিয়া এখনও মুসাদের দিকে তাকিয়ে আছে। হুট করেই সে আবদার করার কণ্ঠে বলে, আপনার ওই ভুরুর ওখানের ওই কাটা দাগটা কি আমি একটু ছুঁয়ে দেখতে পারি? একটু। ভরকায় ছেলেটা। মেয়েটা এত স্বাভাবিক হচ্ছে কিভাবে? জবাব দিতে পারল না মুসাদ। তবে সাবরিয়া অনুমতির প্রয়োজন বোধ না করেই পায়ে ভর দিয়ে হাত উঠিয়ে মুসাদের ভুরুর সেই আকর্ষণীয় দাগটায় আলতো হাত ছোঁয়। তারপর আবার শান্ত মতো সোজা হয়ে দাঁড়িয়ে মুসাদের দিকে তাকিয়ে আবারও বলে, আরেকটা আবদার করি। আসলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপনি আমার, মানে আপনাকে আমি বিয়ে করে নিয়েছি। মুসাদের কেন যেন হাসি পেল। এই মেয়েটা কিছুক্ষণ আগে পর্যন্ত খুব বুঝদারের মতো কথা বলে, এই তো বাচ্চাদের মতো আবদার করছে। তাই ধীর স্বরে বলে, বলুন, চেষ্টা করব। সাবিহার হাসি চওড়া হলো। সে বলল না, হুট করে মুসাদকে জাপটে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কান্না করে দেয়। হুট করে এমন করায় ভরকে যায় মুসাদ। সে কি বলবে, কি করবে? মেয়েটা হুট করে কাঁদছে কেন? ভরকানো গলায় বলে, এই কাঁদছেন কেন আপনি? কি হয়েছে বলুন আমাকে। নাক টানার শব্দ শোনা যায়, শুধু সাথে মাথা নাড়ায় সাবরিহা। তারপর আরেকটু শক্ত করে সেই বাঁধন যেন মুসাদকে ছেড়ে দিলেই মুসাদ হারিয়ে যাবে। সাবরিহা জানে এটা একটা হাবলা ও বেহায়ার মতো কাজ হবে। মুসাদকে নিজের করে পাওয়ার আনন্দে যেন সব হুঁশ জ্ঞান হারিয়েছে। সাবরিহা জানে, তবুও আবদারের গলায় বলে, জড়িয়ে ধরলে এমনভাবে জড়িয়ে ধরতে হয় যেন কেউ পালিয়ে যেতে না পারে। তাই আমি শক্ত করে জড়িয়ে ধরুন তো, যাতে আপনি বা আমি কেউ আর পালাতে না পারি। মুসাদের কি হলো কে জানে? ওই হাঁটুর বয়সী মেয়েটার কথাটা বলার সাথে সাথে নিজের অজান্তেই জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা কি বেহায়া, বেলাজ এসব বলে কি আসলেই আখ্যা দেবে মেয়েটাকে? কিন্তু সে যে রকমের মেয়েটা, এতটা সহজ না হলে যে কখনোই তার খোলস ছেড়ে বেরোতে পারবে না। একটা সম্পর্ক সহজ করতে একজন না একজনকে আগে বাড়তে হয়, সহজ হতে হয়। সেখানে মেয়েটা চাইছে সব সহজ করতে। তাহলে মুসাদ একটু সময় দিলে কি আর এমন হবে? একটা চান্স দিয়ে দেখাই যাক। বয়স তো হয়েছে, সাথের সব অফিসাররা বিয়ে করে বাবা হয়ে গেছে। সেখানে মুসাদ ভাবতে পারলো না। মুসাদ নিজের ভাবনায় নিজেই বোকা হলো, সাথে লজ্জিত হলো ভীষণ। বিয়ে করতে না করতে এসব চিন্তা কেন আসছে তার মাথায়? সে তো এত অভদ্র ছিল না, হলো কবে থেকে যেভাবে চিন্তা করছে সে? ঝোঁক গেল ছেলেটা। এর মধ্যে কানে এলো
সাবরিহার বলা ধীর স্বরে এক ভয়ঙ্কর অকুল আবেদন। উইল ইউ গিভ মি এ কিস অন মাই ফরহেড? থমকালো মুসওয়াদ। এত সাবলীলভাবে কি এমন আবদার করে? মুসওয়াদের কি করা উচিত? সে কি করবে? ভাবনার মধ্যে রুমের দরজায় নক পড়লে দুজনে ভাবনার ভাঁজা পড়ে, আর সাবরিহা নিজের হুঁশে আসতেই ছিটকে সরে যায়, সাথে লজ্জায় গুছিয়ে এলো মেয়েটা। মুসওয়াদ বাধা দিল না, ঘুরে রুমের দরজার দিকে একবার তাকিয়ে আবারও সেখান থেকে চোখ ঘুরিয়ে সাবরিহার দিকে তাকায়। সাবরিহার মাঝে এত জড়তা এত সময় না দেখা গেলেও এখন জড়তা দেখা যাচ্ছে। লজ্জায় লালিমা আভা পড়ে গেছে মেয়েটার মুখে। মাথা নিচু করে এলোমেলো চোখের দৃষ্টি ফেলে জড়তার মেঝেতে পা খুঁড়তে খুঁড়তে ধীর স্পষ্ট বলে, অ্যাকচুয়ালি সরি, আসলে এক্সাইটেডমেন্টে কি থেকে কি করে। কথা সম্পূর্ণ করার আগেই মুসওয়াত এগিয়ে এসে তার হাতের আঁচলায় উছিয়ে নিল সাবরিহার ছোট মুখটা। তারপর ধীরে এগিয়ে এসে পরিপূর্ণতার ছোট্ট পরশেকে দেয়। নিঃসংকোচ আবেদন ছিল মেয়েটার। মেয়েটা এত জড়তা কাটিয়ে খুব কাছে আসতে পারলে মুসওয়াদের উচিত একটু ছাড় দিয়ে আরেকটু কাছে আসার পথ খুলে দেওয়া। মুসওয়াদ অস্ত্র ছোঁয়াতেই চোখ বন্ধ করে কেঁপে উঠল মেয়েটা। তা স্পষ্ট টের পেয়েছে মুসওয়াদ, এই ছোঁয়া পবিত্র, হালাল। সাথে মেয়েটার একটুখানি জেদ আর আবদারও। থাকুক, মেয়েটার একটু আবদার না হয় পূরণ করেই দিল। ওষ্ঠ ছুঁয়েই মুসওয়াদ খুব শান্ত শীতল চোখে তাকালো সাবরিহার মুখপানে। সাবরিয়া এখনো চোখ বন্ধ করে আছে। দেখতে মন্দ নয়, বলেই কি, মায়ের পছন্দের উপর পুরো ভরসা আছে মুসওয়াদের। মা যা যাচাই বাছাই করবে নিশ্চয়ই সে জিনিস স্পেশাল। আবারও দরজায় নক পড়তেই মুসওয়াদ মেয়েটাকে ছেড়ে দেয়। সাথে সাথেই মুক্তি পেতেই ভারী শ্বাস ফেলে সাবরিহা। ঝোঁক গিলল সে। কখনো ভাবিনি এভাবে এতটা কাছে, সব স্বপ্নের মতো মনে হচ্ছে সাবরিহার। সাথে লজ্জাও পেল। লোকটাকে যতটা কাঠখোঁচা ভেবেছিল সাবরিহা, ততটাও সে নয়। তবে সে কি বিয়ের প্রথম দিনেই অসভ্য লোক বলবে সাবরিহা? কিন্তু দাবিটা তো সাবরিহার ছিল। আর ভাবতে পারল না, লজ্জায় মাথা নুয়েই আসছে। আজকে আর মুসাওয়াদের দিকে চোখ তুলে তাকাবে না সাবরিহা। তাকালেই মনে হবে লজ্জায় মরে যেতে। কিন্তু সাবরিহা এত দ্রুত মরতে চায় না। মুসাওয়াদের সাথে অনেকগুলো তৃষিত তরঙ্গের বসন্ত পার করতে চায় সে। দরজা খুলতেই আমিনা বেগমকে দেখে একটু লজ্জিত ভঙ্গিতে হাসল মুসাওয়াদ। তারপর মাকে পাশ কাটিয়ে চলে গেল সে। আমিনা বেগমের বুঝতে বাকি নেই ছেলে কেন লজ্জা পেয়েছে। তা আর কিছু বলেনি। মুসাওয়াদ চলে যেতেই আমিনা বেগম ধীরে রুমে প্রবেশ করে। তারপর সাবিয়াকে উদ্দেশ্য করে বলে, কিরে, বিয়ে হতে না হতে আমায় ভুলে গেলি? নট ফেয়ার। এখন কি এখানেই থাকার ইচ্ছে আছে নাকি বাসায় যাবি? অবাক হয় সাবরিহা, সাথে ভালোও লাগে। আমিনা ম্যাম মানুষটাই এমন, কত সুন্দর করে মানুষকে আপন করে নিতে জানে। তবে অবাক গলায় বলে, বাসায়? তোর বাসায়। এখন মুসাওয়াদের ঘরই তোর ঘর, তোর বাসা। এখন এটা তোর বাবার বাড়ি। দম আটকে এলো সাবরিহার। বিয়ে হতে না হতেই সাবরিয়া পর হয়ে গেল নাকি? এখন এটা আর তার বাড়ি নেই, এটা তার বাবার বাড়ি। কথা বলতে পারলো না। আমিনা বেগম হাসলেন। তারপর মাথায় হাত রেখে বলে, একদম নার্ভাস হবি না, মন খারাপ তো একদমই না। বাসায় চল, যখন মন চাইবে চলে আসবি। আমি কিন্তু একটুও আটকাবো না। এখন ফিরতে হবে, রাত অনেক হয়েছে। ব্যাগ গুছিয়েছিস? এবারও জবাব করতে পারল না সাবরিহা। সুমি বেগম এলেন তখন। তারপর পেছন থেকে বলেন, ভাবি, ওর কথা বাদ দেন। ওই যে পিছনে লাগেজ আছে, ওখানে ওর দরকারি জিনিসপত্র আছে। আমিনা বেগম হাসলেন। প্রতিটা মেয়েই এমন সময় পার করে। তাই আমিনা বেগম চায় না সাবরিহার ওপর জোর খাটাতে। তাই ধীরে বলে, তুই কি আজকে এখানে থাকবি? তাহলে আমি আর মুসাওয়াত চলে যাই। তুই থাক, যখন ফিরতে ইচ্ছে হবে কল দিস, নিয়ে যাব। এবার চমকালো সাবরিহা। নির্লজ্জের মতো চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, আমি যাব, যেতে চাই। শিকারী নিজে আমার কাছে এসেছে, তাকে ছাড়ি কি করে? অথচ মুখ থেকে একটা কথা উচ্চারণ করতে পারল না। মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যা বলবেন তাই হবে আমিনা ম্যাডাম। মিষ্টি হাসলো। আমিনা বেগম ঠিক জানেন সাবরিহা মনে কি চলছে। তাই নিজে এগিয়ে এসে লাগেজ তুলে নিয়ে বলে, আমার মুসাওয়াদের মতো আম্মু ডাকবি সাবরিহা। এই আপনি টাপনি শুনলে আমি কিন্তু বুড়ি বুড়ি ফিল পাই। তখন আবার আবদার করে বলবো, বুড়ি হচ্ছি, নাতি নাতনি দেখতে চাই।
আর ওই সব ম্যাডাম ফ্যাডাম আগে ডাকতি, ওটা আলাদা। এখন তুই আমার ছেলের বউ, এখন আমাকে আমার ছেলের মতোই আম্মু ডাকবি, বুঝলি? আমিনা বেগমের প্রতিটা কথায় লজ্জায় নুয়ে গেছে মেয়েটা, শুধু মাথা নাড়িয়ে অস্পষ্টভাবে বলে, হুম। আমিনা বেগম আবারও হাসলেন, তারপর বলে, তাহলে আয়। এই মুসাবাদ, এদিকে আয়, লাগেজটা নিয়ে গাড়িতে তোল। মুসাদ এলো ডাক দেবার কিছু সময় পরেই, এসে এদিক সেদিক না তাকিয়ে লাগেজ নিয়ে চলে গেল। কেন যেন খুব জড়তা কাজ করছে। লাগেজ নিয়ে গাড়িতে রেখে এসে আবারও বাসায় এলো মুসওয়াদ। তখন সুমি বেগম মেয়েকে জাপটে ধরে কাঁদছে, আর আমিনা বেগম বোঝানোর চেষ্টা করছে। সাথে সুবাইতাও বোনের আঁচল ধরে আছে। সাবরিহাও কান্না করছে, কান্নার ধমকে শরীর ভেঙে আসছে। বিয়ে শেষ হতেই ধীরে ধীরে যারা ছিল তারা চলে গেছে। তাতে মুসওয়াদের খানিকটা অবাক লাগলেও ততটা ভাবে না। সে এগিয়ে এসে সুমি বেগমের সামনে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে, রাত হচ্ছে। সুমি বেগম মুখ তুলে সাবরিহার হাত মুসওয়াদের হাতে তুলে দিয়ে বলে, সাবরিহা আমাদের ভীষণ শখের মেয়ে ছিল বাবা, ওকে দেখে রাখবে। এখন থেকে ওকে দেখে রাখার দায়িত্ব তোমার বাবা। যদি কখনো মনে হয় আমার মেয়ের দায়িত্ব আর নিতে পারছো না, তখন আমার মেয়েকে এভাবেই ফিরিয়ে দিয়ে যেও, তবুও ওকে কষ্ট দিও না। সাবরিহার বাবার কাছে যেন বলতে পারি মেয়েটা ভালো আছে, মেয়েটা যোগ্য মানুষের কাছে আছে। শান্ত শীতল চোখে নির্নিমেষ চোখে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর সাবরিহার হাতটা আরেকটু শক্ত হাতে ধরে বলে, এই যে হাত ধরলাম, নিজের শরীরের এক বিন্দু রক্ত থাকলেও তা দিয়ে আপনার মেয়েকে আগলে রাখার চেষ্টা করব আম্মা। আম্মু আর আপনার মেয়েকে দেখে রাখবো, ভরসা করুন, সাবরিহাকে ভালো রাখবো। কথায় কি যেন একটা ছিল। সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। মুসওয়াদ সবাইকে দেখে আবারও নির্জীব গলায় বলে, আমাদের ফিরতে হবে। গাড়ি চলছে নিজস্ব গতিতে। গাড়ির মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে। সাথে মুসাওয়াদের নশারন্দে একটা মেয়েলি মিষ্টি ঘ্রাণ ধাক্কা দিচ্ছে বারবার। তাতে যেন মনোযোগ সরে যাচ্ছে। আমিনা বেগমের সাথে এসে পিছনে বসেছিলেন, এখন ঘুমিয়ে গেছে অনেক সময়। সাবরিয়াও সিটে মাথা এলিয়ে চুপ করে চোখ বন্ধ করে আছে, হয়তো কিছু একটা ভাবছে। মুসওয়াদ গাড়ি ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার রোকিং গ্লাস দিয়ে চোখ ঘুরিয়ে সামনে পিছনে তাকাচ্ছে। এমনটা মুসওয়াদের কখনোই হয় না। তবে এবার কেন ড্রাইভে মনোযোগ দিতে পারছে না সে? কি সমস্যা, কি কারণ ঠিক ধরতে পারল না। কিছু সময় পর পর সাবরিহার চুরির শব্দে মনোযোগ আবারও ভ্রষ্ট হচ্ছে মুসওয়াদ। তাই গম্ভীর গলায় বিড়বিড় করে বলে, আমি কোনো জেন্টালম্যান নই তরঙ্গ। আপনি অতল সমুদ্রের মতো লীন সমুদ্র আমায় নির্ভীক বানিয়ে, আর আপনি সেই তরঙ্গকে যে আমার নির্জীবতাকে চূর্ণ বিচূর্ণ করেছেন। আপনি যেমন আপনার তাণ্ডবী ঢেউয়ে আমাকে উন্মাদনা করবেন, আমিও আপনাকে ছিন্নভিন্ন করব আমার শর্তে। আপনার চুরির শব্দ, নুপুরের কম্পন সব কিছুই আমার ছোঁয়ায় এমনভাবে আপনাতে গেঁথে যাবে যা কখনোই আপনার থেকে মুক্তি পাবে না। নট ইভেন হোয়েন আই টিয়ার ইউ অ্যাপার্ট পিসেস বাই পিসেস, হোয়াইল ইউ হুইসপার মাই মেন বিটুইন ইউ শ্যাটার্ড ড্রেথ তরঙ্গ। গাড়ি এসে থেমেছে মুসওয়াদের অ্যাপার্টমেন্টের সামনে। মুসওয়াদ গম্ভীর শ্বাস ফেলে প্রথমে পাশে তাকালো, সাবরিহা ঘুমিয়ে গেছে। তারপর পিছনে তাকালো, আমিনা বেগমও ঘুমিয়ে আছে। কাউকে ডাকতে ইচ্ছে করছে না, তবু প্রথমে ঝির গলায় মাকে ডাকলো। আম্মা, আম্মু, এসে গেছি আমরা, ওঠো। পিট পিট করে ধীরে ধীরে তাকায় আমিনা বেগম, তারপর আলতো হেসে বলে, কখন এলাম? কেবল। আচ্ছা। বলে সাবরিয়াকে দেখে বলে, সাবরিয়া তো ঘুমাচ্ছে। হ্যাঁ, তাই তোমাকে ডাকলাম। আচ্ছা বাবু শোন, ওকে ডাকার দরকার নেই, তুই এক কাজ কর, ওকে কোলে তুলে নে। কি? আমি? ঘাবড়ে গেল মুসওয়াদ, চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে আমিনা বেগম ধীরে হাসলো, তারপর বলে, তোদের দিদুন ভীষণ শৌখিন মানুষ ছিল, বুঝলি কায়ান? আমার বিয়ে হলো সেই বড় অনুষ্ঠান করে, একদম পালকিতে নিয়ে এলো আমায়। তারপর তোর বাবাকে বললো বউকে কোলে তুলে ঘরে তুলতে হবে, এইটা নাকি ওনাদের বাড়ির রেওয়াজ। আমি তো লজ্জায় মরে মরি অবস্থা। এদিকে তোর দিদিনও বলে দিয়েছে বউকে কোলে করেই ঘরে তুলবে,
নচেত নয়। কি আর করার, তোর বাবা আবার একটু নির্লজ্জ প্রকৃতির ছিল। দ্বিতীয়বার বলতেই ধেই ধেই করে আমায় কোলে তুলে নিল। আমি লজ্জায় রুম থেকে 2 দিন বের হইনি। কথাটা বলেই আমেনা বেগম খিলখিলিয়ে হেসে ফেলল। ততক্ষণে সাবরিয়া উঠে গেছে, আর আমেনা বেগমের বলা শেষ হতেই ভীষণ আগ্রহী গলায় বলে, তারপর তারপর কি হলো আম্মু? দুজনেই সাবরিহার দিকে তাকালো। সাবরিহাও বোকা বোকা মুখে বলে, কি হলো আম্মু, বলো কি হয়েছে তারপর? আমেনা বেগম হাসি থামিয়ে জিজ্ঞেস করে, কখন উঠলি? ঘুম ভাঙতেই তো শুনলাম তুমি বাবা আর তোমার বিয়ের গল্প বলছিলে, তাই আর কথা বলিনি। আচ্ছা, উঠেই তো গেছিস, এখন দ্রুত নাম। আর কায়ান, গাড়িটা রেখে দ্রুত সাবরিয়াকে তুলে নে। রীতিরেওয়াজ না মানলেও এটা বংশ পরম্পরায়, তাই এটা মানতেই হবে। এদিকে সাবরিহার মনের মাঝে বোধ হয় ঘুঙ্গুর পড়ে নাচছে। মুসওয়াত তাকে কোলে তুলে বাসায় নিয়ে যাবে। ইস, ভাবতেই দম বন্ধ কর লজ্জা হানা দিচ্ছে শ্যামবর্ণের অঙ্গনার গায়ে। মুসওয়াত এবার সাবরিহার রক্তিম মুখে তাকালো। মেচা বোধ হয় শুধু সুযোগ খুঁজছে মুসওয়াদের কাছে আসার। দীর্ঘশ্বাস ফেলল সে। আর আমেনা বেগম গাড়ি থেকে নেমে যেতেই সাবরিহা নেমে পেল। তারপর মুসওয়াত গাড়ি ঘুরিয়ে পার্কিং লটে এসে জায়গা মতো গাড়িটা রেখে ভিড়ে হেঁচে এলো। আমেনা বেগম মুসওয়াদের অপেক্ষা করছিল। আসতেই উনি বলে, সাবরিয়াকে কোলে তুলে আনবি। কায়ান, যা বলেছি শুনিস। আর আমি গেলাম। সাবরিয়াকে তো ঘরে মিষ্টি মুখ করিয়ে প্রবেশ করাতে হবে। কোনো মতে তাড়াহুড়ো করে কথাটুকু বলে আমেনা বেগম চলে যায়। সে চায় না ছেলেটা তার সামনে অসুস্থতে পড়ুক, তবে এটা বংশের রীতিতে না থাকলে আমেনা বেগম এমনটা বলতেন। ছেলেটা জড়তা নিয়ে বসে আছে, অথচ ছুটি আছে আর 6 দিন। এখন যদি একটু কোনোভাবে সব ঠিকঠাক করতে পারেন, তাহলে সাবরিয়াকে মাসুয়াদের সাথে পাঠাতে আর ঠেকায় কে? আমেনা বেগম চলে যেতেই মুসওয়াত সাবরিহার দিকে তাকায়। কি একটা অবস্থা! ঝোঁক গিলল মুসওয়াত, তারপরে ধীরে বলে, আচ্ছা, আমরা লিফটে যাই। অ্যাপার্টমেন্টের সামনে থাকলে না হয় আপনাকে কোলে তুলে নেব। সাবরিহা মাথা নিচু করে খানিক সময় বাদে জবাব করে, আম্মু যদি জানতে পারে বকা দেবে। মুসওয়াত ফুস করে শ্বাস ফেলল। তাহলে এই মেয়ে যে মায়ের ন্যাওটা হবে বুঝতে আর সময় লাগলো না। পাঞ্জাবির হাতাটা একটু উপরে উঠিয়ে এসে ধূপ করে সাবিহাকে কোলে তুলে নেয়। প্রথমে বুঝতে না পেরে ভরকে যায় সাবিহা, তবুও নিজেকে সামনে নিয়ে গলার উপর থেকে হাত রেখে বিপরীত সাইডের কাঁধের কাছে খামচে ধরে আছে। মুসওয়াত আলতো চোখে হাতের দিকে তাকিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। সময় ব্যবধানে লিফট থামতেই সেখানে উঠে 8তলার বোতাম চিপে দিতেই লিফটটা বন্ধ হয়ে যায়। সাবরিয়া এত সময় এক্সাইটেড থাকলেও এখন বুকের ভেতর ধুকপুকানি যেন একটু একটু বেড়েই চলেছে। আচ্ছা, মুসওয়াত কি সাবরিয়ার ধুকপুকানি শুনতে পাচ্ছে? শুনে লোকটা কি বলবে? আজকে সাবরিয়ার যেমন হ্যাংলার মতো কাজ করেছিল, নিশ্চয়ই তাকে গায়ে পড়া বেহায়া মেয়ে ভেবে বসে আছে মুসওয়াত। কিন্তু মুসওয়াতকে এতটা কাছে দেখে নিজেকে সামলাতে পারিনি। এখন মুসওয়াত যা ভাবার ভাবুক, সাবরিয়া এতে মন খারাপ করবে না। এর মধ্যে লিফট এসে থামলো গন্তব্যস্থলে। সাবরিয়াও নিজের ভাবনায় ভঙ্গুর করলো। মুসওয়াত ধীর ভঙ্গিতে হেঁটে এসে 9 নম্বর ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো। সাবিহা খোলা দরজার দিকে একবার তাকায়, তো একবার মুসওয়াদের দিকে। এত সাবলীলভাবে কে কোলে তুলে নিয়ে এত সময় দাঁড়িয়ে থাকতে পারে? মুসওয়াদের কি হাত ব্যথা করছে না? তাহলে এত স্বাভাবিক কিভাবে? সাবরিয়ার ওজন 50 কেজি, অথচ মুসওয়াতকে দেখে মনে হচ্ছে সে 5 কেজির একটা তুলোর বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। কতটা সূক্ষ্ম, শান্ত, শক্ত চোয়ালের মুখ সামনের দিকে তাকিয়ে আছে। এই সময়ে আমেনা বেগম এলেন। তার হাতে একটা বড় কাচের প্লেট, তাতে সাজানো ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টি, অন্য হাতে 1 গ্লাস দুধ। আমেনা বেগম এসেই বলে, কায়ান, ওকে এখন নামা। এখন খাবে, দোয়া করব, তারপর আবারও তুলে তোর ঘরে নিয়ে যাবি। নিজেকে যতই স্বাভাবিক করতে চাইছে মুসওয়াত, হচ্ছে না। এই মেয়েকে ঘরে কিছু উল্টাপাল্টা করে বসলে মেয়েটা শুধু সুযোগ খুঁজছে। অদ্ভুত সব নিয়ম। মন কি যে চায়, একটা কবুলে কত কিছু বদলে দিল। সাথে তার মন পাগল ঘোড়ার মতো ছুটছে। কখন কি চাইছে কিছুই বুঝতে পারছে না সে। সাথে লাগামও টানতে পারছে না। বিরক্ততে শ্বাস ফেলল মুসওয়াত। ততক্ষণে আমেনা বেগম সাবরিয়াকে মিষ্টি খাইয়ে দুধ খাইয়ে দিল। তারপর মাথায় হাত রেখে দোয়া করে মুসওয়াতকে উদ্দেশ্য করে বলে, ওকে তোর ঘরে নিয়ে যা,
ভীষণ ক্লান্ত মেয়েটা। আর শোন, কিছু প্রয়োজন হলে ডাকিস। আমার ভীষণ ঘুম পাচ্ছে, দ্রুত বাসায় আয়। মায়ের মুখের দিকে তাকালো মুসওয়াদ। এখানে তাকে সমুদ্রের মাঝে ফেলে মা বলছে সে ক্লান্ত। অদ্ভুত সব কিছু। চোখ গিলে ধীরে কোলে তুলে নিল। সাবরিহার তো মজাই লাগছে। এত সুখ তার কপালে ছিল, এত সুখ এত আনন্দ কপালে সইবে তো। তার তো কপালে শান্তি সয় না। ভেবেই মন খারাপ হয়ে এলো মেয়েটার। রুমে এসে নামাতেই সাবরিহার ভাবনা ভাঙলো। চোখ ঘুরিয়ে সারা রুমে চোখ বুলালো। একটা সাজানো গোছানো রুম। সাবরিহার রুমটা পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। মুসওয়াদ সাবরিহাকে কোল থেকে নামিয়েই দ্রুত কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার, তারপর বাকি সব। সাবরিহা সারা রুমে চোখ বুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার এখনো বিশ্বাস হচ্ছে না এই ঘর এখন তার, আর এই ঘরের মালিকও এখন তার। 3 বছরের ভালোবাসা পূর্ণ হলো তার জীবনে। তার ধৈর্যর ফল মিষ্টি করে দিয়েছে তার সৃষ্টিকর্তা। তার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে সাবরিহা তার ধীরে মাথাটা ঘুমচা খুললো। তারপর ধীরে মাথার ঘুমচাটা খুললো। তবে এত ক্লিপ লাগানোর কারণে হাতে ব্যথা হয়ে আসছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি পেটে মিষ্টি আর দুধ খাওয়া শরীর গুলাচ্ছে। ভাবতে ভাবতে আসলেই মাথা চক্কর দিয়ে পেটের ভেতর মোচড় দিয়ে শরীর গুড়িয়ে উঠল। তখনই মুসওয়াদ কেবল ওয়াশরুম থেকে বেরিয়েছে। তাতে পাশ কাটিয়ে ওয়াশরুমে গলগলিয়ে বমি করলো মেয়েটা। প্রথমে থমকালেও মুসওয়াদ দ্রুত সাবরিয়াকে ধরলো। সাবরিয়াকে ধরতেই শরীর ছেড়ে দিল মেয়েটা। নিবু নিবু চোখে তাকিয়ে ধীরে শুধু বলল, ভীষণ খারাপ লাগছে কায়ান। মায়া এলো মেয়েটার প্রতি। ধীরে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল মুসওয়াদ। তারপর পানি নিয়ে মুখ ধুয়ে মুখে পানি দিয়ে বলল, কুলকুচি করে ফেলে দিন। তারপর 3-4 বার করার পর মুসওয়াদ কিছু না বলেই কোলে তুলে সরাসরি বিছানায় এনে রাখলো সাবরিহাকে। সাবরিয়া এখনো নিবু নিবু চোখে তাকিয়ে আছে। মুসওয়াদ শান্ত চোখে তাকিয়ে বলে, খাননি কিছু? জবাব এলো না। সাবিহা মুখ নাড়িয়ে কিছু একটা বলল, তবে শোনা গেল না। মুসওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে দরজা ছেড়ে বেরিয়ে এসে মায়ের রুমের দিকে তাকালো। রুমের দরজা বন্ধ, হয়তো ঘুমিয়ে গেছে। তাই আর মাকে ডিস্টার্ব না করে সরাসরি কিচেনে চলে আসে। ফ্রিজ থেকে খাবার বের করে তা মাইক্রোওভেনে গরম করে তা প্লেটে তুলে নিয়ে রুমের দিকে যায়। ধীরে রুমে ঢুকে বিছানার দিকে তাকালো। সাবরিয়া চোখ বন্ধ করে আছে। ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা গেল না। তাই এগিয়ে এসে খাবারটা বেড টেবিলে রেখে ধরে পাশে বসে আলতো স্বরে বলে, সাবরিহা, এই সাবরিহা, খাবার গরম করেছি, উঠুন খেয়ে নেবেন। জবাব এলো না। সে ঘুমিয়ে গেছে। বুঝতে সময় লাগলো না, তবে এভাবে রেখে দিলে পরে শরীর খারাপ লাগবে। তাই ভেবে ধীরে ওর হাত ঝাঁকিয়ে আবার ডাকে, এই সাবরিহা। খাবো না আম্মু, ডেকো না। থমকালো মুসওয়াদ। তারপর মুখ চিপে হেসে ফেলে তারপরে গম্ভীর গলায় বলে, আমি আপনার মা নই সাবরিহা, উঠুন, আমি খাইয়ে দিচ্ছি। তড়াক করে চোখ মেলে তাকায়। সাথে সাথে নিজের বোকামি বুঝতে পেরে চরম লজ্জা পেয়ে বসে মেয়েটা। মাসুদ আলতো হেসে সাবরিহাকে আলতো হাতে উঠিয়ে পিঠের পিছনে বালিশ দিয়ে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর ঘুরে বিপরীত পাশের বেড ড্রয়ার থেকে দুটো ঔষধের পাতা তুলে নিয়ে আসে। তারপর পানি এনে প্রথমে একটা ট্যাবলেট খুলে দিতেই সাবরিহা অবাক চোখে তাকায়। তা দেখে মুসওয়াদ সাবলীলভাবে বলে, এটা বমির ওষুধ, খেয়ে নিন। এখন এটা খেলে 30 মিনিট পর খাবার খেতে আর সমস্যা হবে না। সাবরিহা অবাক মুখে ওষুধটা তুলে নিয়ে মুখে দিতেই মুসওয়াদ একটা ওয়াটার বোতল দেয়। সেখান থেকে পানি খেয়ে নেয় সাবরিহা। তারপরে আবারও মুসওয়াদের দিকে তাকিয়েতেই মুসওয়াদ বলে, আই থিঙ্ক আপনার এখন চেঞ্জ করা উচিত, তাহলে একটু ফ্রেশ লাগবে। আমি হেল্প করব? চোখ গিলল সাবরিহা। তারপর ধীরে মিনমিন করে বলে, লাগবে না, আমি পারবো। কথাটা বলেই বিছানা থেকে উঠতে চাইলো, তবে সাথে সাথেই আবারও মাথা চক্কর দিয়ে উঠতেই বিছানায় বসে পড়ে। মুসওয়াদ দেখলো, তারপর ধীরে সাবরিহার সামনে বসে বলে, আমি ডিফেন্স অফিসার সাবরিহা। সব চিকিৎসা আমার আয়ত্তে না আনলে মিশনে টিকে থাকার জন্য কিছু কিছু চিকিৎসা ম্যান্ডেটারি শেখা লাগে। তাই একটু হলেও সামনের মানুষটার পরিস্থিতি বুঝতে পারি। আম্মু আর আপনার মা আমাকে ভীষণভাবে ভরসা করে আমার হাতে তুলে দিয়েছে। সাথে আপনার কথাবার্তা আমার ভালো লেগেছে। যদিও কিছুটা নির্লজ্জের মতো আবদার করেছেন, তবে আমি কিছু মনে করিনি। এখন আমাকে হেল্প করতে দিন।
কথাটা বলেই শ্বাস ফেলে হাত উঠিয়ে সাবরিয়ার গলার ভারী নেকলেসটা খুলে দিল মুসওয়াত। সাবরিয়া এখনো বোকা ও অবাক বিস্ময় চোখে মুখ নিয়ে তাকিয়ে আছে মুসওয়াতের দিকে। সাথে মনের মাঝে কেউ একজন সাবরিয়াকে আনন্দিত গলায় বলছে, এটা তো ছোটবেলার স্বপ্নে দেখা ও গল্প শোনা তথাকথিত রূপকথার গল্পের পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসে রাজকুমার না হলেও সমুদ্র রাজ্য রাজ করে রাজকুমার। গহনাগুলো ধীর হাতে খুলে দিচ্ছে মুসওয়াত। আর সাবরিয়া অপলকভাবে নির্নিমেষ চোখে তাকিয়ে আছে মুসওয়াতের মুখের দিকে। মুসওয়াত ছোটে ছোট চেপে ধরেছে, তো আবার কপাল কুঁচকায়, আবার স্বাভাবিক করে নিজের মুখাবয়ব। তাকিয়ে থাকতে থাকতে সাবরিয়া কখন খুব কাছে এসেছে সাবরিয়া নিজেও জানে না। ধীরে মুখ এগিয়ে মুসওয়াদের কানের কাছে যেয়ে সাবরিয়া খুব ধীর ও আলতো স্বরে বলে, এত কাছে আসবেন না কমান্ডার। কেমন উতাল পাতাল হচ্ছে মনের ভেতর, নিষিদ্ধ বাসনা জেগে উঠছে। আমি চাই না আপনি আমায় আর বেহেয়া গায়ে পড়ার নির্লজ্জ ঠোঁটকাটা মেয়ে মানুষ ভাবুন, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। মুসওয়াদের হাত থেমেছে অনেক আগেই, তবে ঘাড় বাঁকিয়ে সাবরিয়ার চোখে চোখ রাখলো। অদ্ভুতভাবে কেঁপে উঠল সাবরিহা। মুসওয়াদের ধূসর রঙের মণিজোড়া অন্য কিছু ঝিলিক দিচ্ছে। সেই চোখে তাকিয়ে থাকতে পারল না সাবরিহা। সে অপারক হয়ে নজর সরিয়ে নিল অন্যত্র, সাথে ঢোক গিলল। মুসওয়াতের অধরে হাসি ফুটল। বাচ্চা মেয়েটা মুসওয়াতকে ভরকাতে দেখে যে বারবার নিজেই ভরকে যাচ্ছে, বারবার মুসওয়াতকে উস্কানি দিচ্ছে, অথচ মেয়েটা নিজেও জানে না এর ফল কতটা বাজে হতে পারে। ছোটের কোণ বাঁকা হলো। মুসওয়াদের সাবরিয়াকে পছন্দ হয়েছে। মেয়েটা অদ্ভুত, চঞ্চল, পাগলাটে। তার মতো ডিসিপ্লিন মেনটেন করা মানুষের সাথে এত খামখেয়ালিপনায় একটা মেয়ে জড়িয়ে গেছে, সাথে খানিক বাদে বাদে উস্কানিমূলক কার্যক্রম করছে। মুসওয়াত অবশ্য এনজয় করছে। বিয়ে করবে না বলে হুট করে বিয়ে করা বউয়ের পাগলামি দেখতে আসলেই বিনোদনমূলক অধ্যায়ের মতো মনে হচ্ছে মুসওয়াদের। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে মুসওয়াত তারপর উঠে যায়। সাবরিয়া মুখ ঘুরিয়ে তাকালো। মুসওয়াত খাবার প্লেটটা ধরে দেখলো এখনো গরম আছে, তাই গম্ভীর কণ্ঠে শুধায়, এখন খাবেন নাকি শাওয়ার নিয়ে? শাওয়ার নিয়ে খেলে আই থিঙ্ক ভালো লাগবে, আবার একদিক থেকে খাবার ঠান্ডাও হয়ে যাবে। সাবরিহা ছোট বাঁকালো, তারপর ধীরে বিছানার পাশ ধরে উঠে দাঁড়িয়ে মুসওয়াতকে শুনিয়ে শুনিয়ে বলে, দেখছে অসুস্থ, একটু সেবা যত্ন করবে তা না। কথাটা শেষ করার পূর্বেই হুট করেই সাবরিয়াকে পাজা করে তুলে নেয় মুসওয়াত। সাবিহা ভোরকে চোখ বড় বড় করে তাকায়, কিছু বলবে, তবে কথা খুঁজে পেল না মেয়েটা। মুসওয়াত বড় বড় পা ফেলে শান্ত গলায় বলে, সরাসরি বললেই পারেন ম্যাডাম, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলেন। অবশ্যই ব্যাপার, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তবে বেশি চালাকি ভালো নয়। কথাটা বলেই সাবিহাকে ওয়াশরুমের সামনে নামিয়ে দেয় মুসওয়াত। সাবরিহা বোকা চোখে এক মুহূর্তের জন্য মনে হলো সে মুসওয়াতকে যতটা ভদ্রলোক ভেবেছিল ততটা সে নয়, বরং সে সুযোগ পেলে এক মুহূর্তের জন্য সাবরিহাকে ছাড়বে না। সাবরিহা কিছু বলার আগে মুসওয়াত সাবরিহার ছোটে আঙুল রেখে বলে, হুশ, আপনি মেয়ে বড্ড অধৈর্য। ফ্রেশ হন, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আমার আম্মু আগে থেকে আপনার জিনিসপত্র রুমে রেখে গেছে, তখন কাবার্ড খোলার সময় দেখলাম। কিন্তু রাখলো কখন? বোকা গলায় প্রশ্ন শুধায় সাবরিহা। মুসওয়াত কপাল কুঁচকায়, তারপর ধীরে বলে, আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তখন হয়তো। এখন যান, বেশি কথা বলছেন। আপনি না অসুস্থ? মা ছেলে দুটোই ফার্স্ট। তবু মুখে কিছু না বলে ধীরে ওয়াশরুমের ভেতরের দিকে যেতে যেতে বলে, যাচ্ছি। কথাটা বলেই চলে গেল সাবরিহা। মুসওয়াত খানিক সময় ওখানে দাঁড়িয়ে থেকে আলতো পায়ে কাবার থেকে হালকা মিন্ট কালারের একটা শাড়ি নামালো। তারপর আবার ওয়াশরুমের দরজায় ছোট করে টোকা দিতেই ভেতর থেকে উত্তর এলো, এই যে শুনছেন? বক্ষস্থলের অন্তঃকরণে যেন ধক করে উঠল মুসওয়াদের। গলা শুকিয়ে এলো, ঝোঁক গিলল, জবাব দিতে চাইলো, তবে গলা থেকে একটা কথা বলতে পারছে না, যেন সব কথা এলোমেলো হয়ে পেঁচিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে মুসওয়াদের? এত প্যারট ক্যাজেজ ট্রেনিং এসব করে লাভ কি হলো যে এমন এসে হুট করেই মেয়েটা এসব আচরণ এনজয় করছে একজন পড়ে খাওয়া নেভি অফিসার? সাবরিহা অধৈর্য ও বিরক্ত হলো মুসওয়াদের জবাব না পেয়ে, তাই বিরক্ত কণ্ঠে উচ্চ গলায় বলে, এই যে একটু ভেতরে আসুন না। শাড়ির পেছনের সেফটি পিন খুলতে যেয়ে হাত ফুটো হয়ে রক্ত বের হচ্ছে, আমায় একটু সাহায্য করুন। থমকায় মুসওয়াত, তবুও গলায় জোর এনে শুধায়, আর ইউ শিওর?
এবার যেন বিরক্তিতে ছেয়ে গেল সাবরিহার শ্যামলা মুখটা, তাই সেভাবেই জবাব দেয়, না, মজা করছি। আসতে হবে না আপনার। যদি শাড়ি খুলতে না পারি ছিঁড়ে তারপর বাইরে আসবো। আপনার আসতে হবে না। আমার হাত রক্তে ভেসে যাক। কথা শেষ হবার সাথে সাথে কেউ আলতো হাত রাখলো সাবিহার কোমরে, সাথে তার টেনে আর একটু ঘনিষ্ঠ করলো। ব্যক্তিগত পুরুষালী ছোঁয়া পেতেই চুপ হয়ে যায় সাবরিহা। মুসাওয়াত আলতো স্পর্শ করে হাত দেখলো সাবরিহার, ভালোই রক্ত বেরোচ্ছে। তাই সময় ব্যয় না করেই সাবরিহার ডান হাতের আঙুলটা নিজের মুখে নিয়ে নেয়। অবাক হয়ে ওয়াশরুমের বড় আয়নার চোখ রাখে সাবরিহা, শরীর থরথর করে কেঁপে উঠল যেন। মুসাওয়াত বিপরীতে একদম শান্ত। সে আর একটু এগিয়ে এসে আয়নার সাথে শোয়িং গ্লাস খুলে সেখান থেকে একটা অ্যান্টিসেপটিক বক্স বের করলো। তারপর মুখ থেকে হাত বের করে সাবরিহার আঙুলটা দেখলো, এখনো রক্ত যাচ্ছে। মুসাওয়াত একবার সাবরিহার চোখে তাকালো, তারপর চোখ সরিয়ে আলতো গলায় বলে, আপনি বড্ড বেখেয়ালি তরঙ্গ। সম্বোধন শুনে চমকে মুসাওয়াদের পানে চোখ রাখে সাবরিহা। তা টের পেতেই তুলোতে স্যাবলন নিয়ে ফুচু হয়ে যাওয়া স্থানে তা চেপে ধরে। সাবরিহা প্রথমে তা বুঝতে পারলেও খানিক বাদে যা টের পেতেই পোকার মতো হাতের দিকে তাকায়, কিন্তু ততক্ষণে হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ দখল করে নিয়েছে। মুসাওয়াত শ্বাস ফেলল, তারপর একটু সরে এসে বলে, কোনটা সাইড সেফটি পিন? বাম সাইডের পিঠের দিকে। চোখ গিলে আলতো হাত রাখলো সেখানে। তারপর সেখান থেকে বেরিয়ে এলো ছোট তবে তীক্ষ্ণ ও ধারালো একটা সেফটি পিন। সে এনে রাখতেই সাবরিহা আবারও বলে, আরও একটা আছে দেখুন। মাথা নাড়িয়ে আবারও চোখ রাখতেই খানিক দূরত্বে সেফটি পিন পায়, তা খুলে সামনে রাখে। এবার যেন সাবরিহা একটু শান্তি পেল। একটা লম্বা শ্বাস ফেলে আয়নায় চোখ রেখে ধীর ভীতু গলায় শুধায়, কমান্ডার, হুম? ব্যাকহুকগুলো। অদ্ভুত চোখে তাকালো মুসাওয়াত। এই মেয়ে কি মুসাওয়াতকে লাগাম ছাড়তে চাইছে? মেয়েটা ঠিক কি করতে চাইছে? কেন শুধু শুধু ভেতরের মানুষটাকে উস্কাচ্ছে? চোখের পলক ফেলে ধীরে বলে, আম্মুকে ডেকে দিই? সাথে সাথেই ঘুরে দাঁড়ালো সাবরিহা। তারপর বড় বেসিনের সাথে হেলান দিয়ে বলে, আম্মু জেগে আছে? না। এলোমেলো দৃষ্টি ফেলে বলে মুসাওয়াত। তাই সাবরিহা শ্বাস ফেলে বলে, শুধু শুধু আম্মুকে ডেকে লাভ কি বলুন? এর থেকে আপনিই সাহায্য করুন। আম্মু তো ঘুমিয়ে গেছে। কথাটা বলেই আবারও ঘুরে দাঁড়িয়ে ছোট টিপে হেসে ফেলে সাবরিহা। মুসাওয়াত দ্বিধাদ্বন্দ্বের সাথে এগিয়ে এসে হাত রাখে সাবরিহার ব্যাক হুকে। তারপর ধীরে জিজ্ঞেস করে, পড়ার সময় সাহায্য কে করেছিল? যারা আমাকে সাজাতে এসেছিল। ওহ। সাথে সাথেই চোখ পড়ল সাবরিহার পিছের একটা লাল তিলের উপর। শরীরের সাথে পায়ের তলানি পর্যন্ত শিরশির করে উঠল। তবুও চোয়াল শক্ত করে নিজেকে সামনে নিয়ে ধীরে প্রতিটা হু ওপেন হলে সরে আসতে বলে, এই যে শাড়ি, ফ্রেশ অর শাওয়ার যা প্রেফার করেন করে ডাক দিয়ে। আপনি তো আবার অসুস্থ। কথাটা বলেই মুসাওয়াত বেরিয়ে গেল। আর সাবরিহা বোকার মতো তাকিয়ে রইল। হলো কি? হুট করে এমন রেগে গেল কেন এই লোক? সাবরিহা তো কিছুই করেনি, তাহলে এভাবে রেগে যাবার কারণ কি? ভাবতে ভাবতেই একটা লম্বা শাওয়ার নেবার কথা ভাবে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইল। কি একটা মনের ভেতর হচ্ছে যা আগে কখনো হয়নি। কেন হচ্ছে এসব? কেন মেয়েটা এমন করে তার ধৈর্যের বাঁধ ভেঙে উস্কানিমূলক কাজ করতে প্ররোচিত করছে? এর ভোগ খুব খারাপ হবে, খুব খারাপ। তারপর যদি মুসাওয়াদের উপর রাগ করে, মুসাওয়াদকে খারাপ ভাবে, তাতে মুসাওয়াদের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। সাবরিহা অলস প্রভোকিং হিম টু দিস টাইপস অফ শিটস। আর কিছু ভাবলো না মুসাওয়াত। এই লাল তীরটা মুসাওয়াতকে অশান্তিত করে ছেড়েছে, এটা আগে কখনই হয়নি। তবে আজকে নিজেকে সামলানো যেন অসম্ভব হয়ে উঠেছে। এর বিহিত সে করেই ছাড়বে। তাই আবার ওয়াশরুমের দরজা খুলে এগিয়ে এসে যা করলো তাতে সাবরিহা বিস্ময়ে ওকে কোটরে বাইরে আসতে চাইছে যেন। ওয়াশরুমের দরজায় সাবরিহা বন্ধ করেনি। মুসাওয়াত নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দরজা খুলে এগিয়ে এসে সাবরিহার হাত শক্ত করে চেপে ধরে। সাবরিহা শাড়ি শরীরে ঠিকঠাকভাবে রেখে শাড়ি কুচি ঠিক করছিল। হুট করে মুসাওয়াত সাবরিহার হাত ধরায় হাতে তোলা শাড়ির কুচিগুলো ঝরঝর করে হাত থেকে খসে পড়ে গেল। আর সাবরিহা থমকে নিজের হাত চেপে রাখা সেই পুরুষালী হাত থেকে মুখ কুচিয়ে উপরে তাকায়। আর মুসাওয়াতকে নিজের এত কাছে দেখে ভরকে যায় সাবরিহা।
চোখে বিস্ময়ে অক্ষিকোটরে বাইরে আসতে চায়। মুসাদ এখনো শান্ত চোখে তাকিয়ে আছে, অথচ তার মনে সমুদ্রের উত্তাল ঘূর্ণিঝড়ের এত এলোমেলো হয়ে আছে। সে খুব ভালো করে জানে এখন যা হবে একদম ঠিক হবে না। সে যথেষ্ট ধৈর্যবান পুরুষ, তবে বারবার চোখের সামনে তীরটা ভেসে উঠলেই তত সংযম আছে তা চূর্ণ বিচূর্ণ হতে চাইছে। সাবরিয়া এখনো অবাক চোখে তাকিয়ে আছে, তারপর ধীরে বলে, কি হয়েছে আপনার? এমন লাগছে কেন আপনাকে? আর আমি তো চেঞ্জ হইনি, আপনিই তো বলেন। কথা সম্পূর্ণ করতে পারল না তার আগে সাবরিহার কোটিদেশের মুসওয়াদের শীতল হাতের ছোঁয়া পড়ল, সাথে তা টেনে আরেকটু এগিয়ে নিল সামনের পুরুষটি, তারপর তার শক্তপোক্ত দেহের সাথে মিশিয়ে নিল। সাবরিহার অদ্ভুত লাগলো এখন। হুট করে মস্তিষ্ক কিছু জানান দিতেই চটপটিয়ে ওঠে 19 বছর বয়সী ছোট মেয়েটা। তার চোখ কি এক চাকুতি, থরথর করে কেঁপে উঠল চাহনি দেখে। সাবরিহা কিছু বলতে চাইলো, তবে গলা থেকে শব্দ আসছে না যেন। মুসাদ এক ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে, সাবরিহা কিছু বলবে, তবে তাকে হতাশ করে দিয়ে উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। মুসাদ কিছুটা মুখোমুখি ভাবে কাছে এলো, তারপর ধীরে বলে, হোয়াট ইয়োর প্রবলেম মিসেস কায়ান? ঝোঁক গেল। মুসাদের কথাগুলো নেশালো ও ভারী লাগলো, হৃৎপিণ্ডটা ছলাৎ করছে। মুসাদ এখনো গভীর মনোযোগ সহকারে সাবরিহার মুখের ভাব পড়তে চাইল। মেয়েটা জড়সড় হয়ে এসেছে। মুসাদ ছোট কোণে বাঁকা হাসলো, তারপর ধীরে সাবরিহার নিচে পড়ে থাকা শাড়ির কুচির অংশ তুলে কুচি তুলল নরম হাতে। সাবরিহা অবাক চোখে তাকিয়ে আছে। সব কয়টা কুচি ঠিক মতো তুলে তা সাবরিহার কাছে শীতল ও ধীরে বলে, আপনি গুজবেন নাকি গুজবো? থতমত খেয়ে যায় সাবরিহা, অতি দ্রুত বলে, এই যে দর্শকগণ, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন যে, যত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হবে।